Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Welcome to Expedition. আজকে আমরা বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের উপরে রায়ান মার্টিনের 2025-এর যে বইটা আছে সেটা থেকে করছি। চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে অল্প কথা বলে নিই। একটা অবজেক্ট একটা সার্কুলার ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে, সাইকেল নিয়ে ধরে সার্কুলার ফিল্ডে ঘুরছে, তাহলে একটা পার্টিকুলার রেডিয়াস আছে এবং সেটা ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে এবং সেই পার্টিকেলটার একটা কনস্ট্যান্ট স্পিড আছে। স্পিডটা কত? ভি স্পিডে ওই দিক থেকে এদিকে এরকমভাবে মুভ করেছে। তাহলে এখানে ও অ্যাঙ্গেল যেটা তৈরি করেছে থিটা। তাহলে এখান থেকে আমরা কী কী জিনিস বলতে পারি? এক নম্বর যেটা বলতে পারি, এই এবি ডিস্টেন্সটাকে যদি আমি এক্স ডিস্টেন্স বা এস ডিস্টেন্স বলি, ঠিক আছে, এস বলতে পারি বা এক্স বলতে পারি, তাহলে এক্স ইকোয়াস টু ডিস্টেন্স বাই রেডিয়াস ইকোয়াস টু থিটা। এটা হচ্ছে অ্যাঙ্গেলের ডেফিনেশন ছিল, থিটা ইকোয়াস টু এক্স বাই আর। তাহলে এক্স ইকোয়াস টু হয়ে গেল আর থিটা, ঠিক আছে। তার মানে এক্সটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এইভাবে আমরা সবগুলোকে ক্যাটাগরিতে ভাঙতে পারি, যে লিনিয়ার ওয়ার্ল্ড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়ার্ল্ড। এক্স রিপ্রেজেন্ট করছে থিটাকে সার্কুলার ওয়ার্ল্ডে, ভি কে রিপ্রেজেন্ট করছে ওমেগা, তারপরে আলফা রিপ্রেজেন্ট করছে হচ্ছে অ্যাক্সেলারেশনকে, মাসকে রিপ্রেজেন্ট করছে আই। নাম্বার 2-তে বলেছে একটি সেকেন্ডের কাটার কৌণিক দ্রুতি বার করতে। কৌণিক দ্রুতি মানে এখানে ওমেগার কথা বার করতে বলা হয়েছে। ওমেগা মানে আমরা এখনই পড়লাম 2πn/t, যেখানে এনটা হচ্ছে কতবার ঘুরছে আর টিটা হচ্ছে কত সময় ওটা ঘুরছে। তাহলে সেকেন্ডের কাটা একবার ঘুরছে, তাহলে একবার, আর নিচে কত সময় ঘোরে? 60 সেকেন্ডে একবার ঘোরে। তাহলে অ্যান্সার হচ্ছে π/30। π/30টা হচ্ছে অ্যান্সার। পাই মানে হচ্ছে, যদি এটাকে কনভার্ট করি, পাই মানে 3.14 যদি বসিয়ে দিই তাহলে যেটা আসবে 0.1047 এরকম কিছু একটা অ্যান্সার আসবে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেট করি 0.105, অপশান এ কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে দেখো 3 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ব্যাঙ্কিং কোণ থিটা। তাহলে এই ব্যাঙ্কিং কোণ থিটা, এরকম থিটা ব্যাঙ্কিংয়ে ওপর দিয়ে গাড়ি এরকমভাবে চলছে। গাড়ির চাকা স্লাইড খেয়ে নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ফ্রিকশন সেই চাকাটাকে উল্টো দিকে আটকানোর চেষ্টা করবে। আচ্ছা, এমজি তাহলে নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। তাহলে সার্কুলার মোশনের জন্য পার্টিকেলের সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় সেন্টার থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে এরও একটা ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে কাজ করবে, এরকম একটা সেন্টার থেকে বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। এটা হচ্ছে এফসি, সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে কাজ করছে। এইটার দুটো পার্টে ভেঙে যাবে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, এই লাইনের সাথে। এখানে যদি এটা থিটা হয় তাহলে এটা থিটা হবে সেমভাবে। তাহলে এটা যদি এফসি হয় তাহলে এটা এফসি কস থিটা। এখানে এফসি এই লাইনটার সাথে প্যারালাল আছে, ভূমির ওপরে একটা সার্কেল টেনেছি, তো ভূমির সাথে প্যারালাল আছে এফসিটা। এমজিটা ভেঙে গিয়ে এখানে হচ্ছে এমজি কস থিটা, আর এমজিটাই ভেঙে গিয়ে এদিকে তৈরি করবে। তাহলে নর্মালটাকে দুজন মিলে ব্যালেন্স করছে, এই নর্মালটাকে দুজন মিলে ব্যালেন্স করছে, একটা হচ্ছে এফসি সাইন থিটা আর একটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে এফসি কস থিটাটাকে ব্যালেন্স করছে এমজি সাইন থিটা, তার সাথে আরও একজন ব্যালেন্স করছে, সেটা হচ্ছে ফ্রিকশন। কেননা যখনই প্রচণ্ড ভেলোসিটিতে মুভ করবে তখন এটা ছিটকে বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে, সেই ছিটকে চলে যাওয়াটাকে আটকানোর চেষ্টা করবে ফ্রিকশন ফোর্সটা। তাহলে আমরা এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন এই দুটো মিলে ব্যালেন্স করছে এফসি কস থিটাকে। মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত, এটা ব্যালেন্স করছে মানে এর ভ্যালুটা বেশি হওয়া উচিত। ফ্রিকশন আর এমজি সাইন থিটার ভ্যালুটা বেশি হলে তবে এটা আটকে থাকবে। এমজি সাইন থিটা প্লাস এফ এর ভ্যালুটা বেশি হবে, অথবা এর ভ্যালুটা সমান হবে এফসি কস থিটার থেকে। তো এটা যখনই সমান হয়ে যাবে তখন এফসির ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে, তো মানে ম্যাক্সিমাম কেস হয়ে গেছে। তাহলে এফসি মানে কি? এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে ওই যে ভেলোসিটিটা ওটা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, তখন এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। এবার এই দুটোকে আমাকে সলভ করতে হবে, সলভ করলে আমাদের অ্যান্সার এসে যাবে। তাহলে এফ মানে কি? এফ মানে ফ্রিকশন মানে মিউ ইন্টু এন নর্মাল, আর এন মানে ওপরে আমরা লিখেছি, তাহলে মিউ ইন্টু এন মানে হচ্ছে এফসি সাইন থিটা প্লাস এমজি কস থিটা। এটা হয়ে গেল তোমার এফ, ঠিক আছে। এই জায়গাটা আগে এফসিটা এফসি থাক, পরে আমরা ওটাকে চেঞ্জ করে দেবো, এফসিটা এফসি থাক। এখানে আমরা যদি এটা ভ্যালুটাকে পুট করি তাহলে আমরা পাবো এমজি সাইন থিটা প্লাস এফের জায়গায় এটা মিউ এফসি সাইন থিটা প্লাস এমজি কস থিটা ইকুয়ালস টু এফসি কস থিটা।
এটা আমরা পেলাম। পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করে এফসিটাকে শুধু একদিকে রাখছি, বাকি সবাইকে অন্যদিকে নিচ্ছি। কমন নিয়ে নিচ্ছি, এফসি কমন নিয়ে ওপারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এপারে যা আছে সেটাকে আগে লিখে দিই, এমজিটা কমন নিয়ে নিলাম। এমজি কমন নিয়ে নিলে পরে থাকলো সাইন থিটা প্লাস মিউ কস থিটা, আর ওপাশ থেকে এফসিটা কমন নিয়ে বাকি জিনিসটাকে নিচে পাঠিয়ে দিয়েছি। নিচে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, এইটা। এবার এফসির জায়গায় সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা বসিয়ে দাও, এমভি স্কোয়ার বাই আর। তাহলে এমজি এই পুরো জিনিসটা বাই এই পুরো জিনিসটা, এম কেটে গেল, তাহলে ভি কস্ট হয়ে গেল, ভি কস্ট হয়ে যাবে জি এর সঙ্গে আরটা মাল্টিপ্লাই, ওপরে হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, নিচে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এই পুরো জিনিসটা টু দি পাওয়ার হাফ, কেননা স্কোয়ার ছিল, এদিকে এসে গেলে রুট হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে সবাইকে যদি আমি সাইন থিটা দিয়ে এই কস থিটা দিয়ে ডিভাইড করে দিই, ওপর নিচে যদি আমি কস থিটা ডিভাইড করে দিই তাহলে সাইন থিটা বাই কস থিটা উপরে হয়ে যাবে ট্যান থিটা প্লাস মিউ কস থিটাকে কস থিটা ডিভাইড করলে 1, মানে এটাই থাকলো। নিচে কস থিটাকে কস থিটা ডিভাইড করলে 1 মাইনাস মিউ সাইন থিটাকে কস থিটা দিয়ে ডিভাইড করলে ট্যান থিটা, এটা পুরোটা টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে তোমার ভেলোসিটি। এটা কোন অপশানে আছে? নিচে মাইনাস আর উপরে প্লাস, উপরে প্লাস, নিচে মাইনাস এখানে আছে, উপরে প্লাস এখানে আছে, সাথে মিউ এর মাল্টিপ্লিকেশন নেই, মিউটা আলাদা আছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে উপরে প্লাস থাকে, নিচে মাইনাস থাকে। ফর্মুলাটা এইভাবে মুখস্থ রাখবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্সের ফর্মুলা হচ্ছে আর জি, উপরে প্লাস নিচে মাইনাস, উপরে সব আলাদা আলাদা থাকে মানে মিউ আর ট্যান থিটা আলাদা, নিচে 1 মাইনাস মিউ আর ট্যান থিটার মাল্টিপ্লিকেশন, পুরোটা টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এরকমভাবে তুমি মিনিমাম ভেলোসিটিও বার করতে পারো, যে কত মিনিমাম ভেলোসিটিতে গাড়ি চালাতে হবে, নাহলে এটা গড়িয়ে পড়ে যাবে নিচের দিকে। ট্যান থিটা মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। তাহলে মিনিমাম ভ্যালুটা মাইনাসটা উপরে হবে, প্লাসটা নিচে হবে। এটা হচ্ছে ফর্মুলা মিনিমামটার। ম্যাক্সিমামটা প্লাস উপরে মাইনাস নিচে, মিনিমামটা মাইনাস উপরে প্লাস নিচে। একটা সার্কুলার পাথ ফলো করছে। তো সার্কুলার পাথ যখনই ফলো করবে তো গাড়িটার ভেলোসিটি কোনো একটা পয়েন্টে এইদিকে, তো সার্কুলার পাথ যখনই ফলো করবে গাড়িটাকে এই দিক বরাবর একটা ফোর্স ফিল করবে গাড়িটা, সেটা হচ্ছে এফসি ফোর্স। সেন্টার থেকে বাইরের দিকে একটা ফোর্সও ফিল করবে সবসময়। আর ভেলোসিটির ডিরেকশন হচ্ছে এইদিকে, এফসি ফোর্স এদিকে ফিল করছে, কিন্তু ও ছিটকে বাইরের দিকে যাবে না, কারণ এই দিক বরাবর ওর একটা ফ্রিকশন কাজ করবে, চাকার ফ্রিকশন ওকে আটকে রাখবে, ছিটকে বাইরে বেরিয়ে যেতে দেবে না। তাহলে এটা যদি এই ট্র্যাকটা যদি আর রেডিয়াসের হয় আর ও গাড়িটা নিচের দিকে এমজি ফোর্স দিচ্ছে, তার ফলে ও নর্মাল ফোর্স ওপর দিকেও এন পাবে, তাহলে এই ফ্রিকশনটাই ওকে এফসি থেকে আটকে রেখেছে। তাহলে এফসি থেকে এফকে বেশি হতে হবে, তাহলে এফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফসি, তবেই গাড়িটা ট্র্যাকের মধ্যে থাকতে পারবে, নাহলে ছিটকে বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে মিউ এন, আমরা জানি সেটা এফসির জায়গায় এমভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু। তাহলে এন নর্মাল ফোর্সকে কাকে ব্যালেন্স করছে? এই যে এমজিকে ব্যালেন্স করছে, মানে মিউ এমজি, এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এম কেটে গেল, তাহলে ভিটা এদিকে চলে গেলো আরটা, তাহলে মিউ আর জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারের ভ্যালুটা এই ভ্যালু থেকে ছোটো বা সমান হতে হবে। তাহলে ম্যাক্সিমাম ভি স্কোয়ার ভ্যালুটা কত হবে? ভি স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু সমান হবে মিউ আর জি এর সমান হবে। তাহলে ভি স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলে রুট ওভার মিউ আর জি, অপশান ডি কারেক্ট। আর ব্যাসার্ধের অনুভূমিক রাস্তায় বাঁকে এম ভরের একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চালাতে পারে? একই উত্তর, মিউ এস আর জি, অপশান ডি। স্ট্যাটিক ফ্রিকশন গাড়িটার, এখানে ফ্রিকশন বলতে স্ট্যাটিক ফ্রিকশনের কথাই বলা হচ্ছে, ডাইনামিক ফ্রিকশন এখানে সাইকেল চালায় তার ক্ষেত্রে কি হয়? তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই জি আর। সাইকেল আরোহীর ক্ষেত্রে একটা কার্ভ ট্র্যাকের মধ্যে যখন সাইকেল চালায় তার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এটা, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে থিটাটা হচ্ছে সাইকেল আরোহী কত অ্যাঙ্গেল করে সাইকেলটা চালাচ্ছে, কতটা বেঁকে সাইকেলটা চালাবে। তাহলে আর বলে দিয়েছে 50 মিটার। আর কি বলেছে? ঘর্ষণ গুণাঙ্ক মিউ 0.2, এটা বলে দিয়েছে।
সর্বোচ্চ বেগে যে বেগে সাইকেল চালাতে পারবে সেটা হলো কত, মানে ভিটা কত বার করতে বলেছে। তাহলে এখানে বলেছে একজন সাইকেল আরোহী 24.25 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 34.64 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে পরিবহন করছে। তাহলে একটা বৃত্তাকার পথ একটা সাইকেল আরোহী ঘুরছে, এই যে পাশে আমি ছবি দিয়েছি, এই সাইকেল আরোহী এই বৃত্তাকার পথ মানে এরকম একটা ট্র্যাক ফলো করছে, এরকম একটা ট্র্যাক ফলো করছে, সেই ট্র্যাকটা হচ্ছে এইটা, এই ট্র্যাকটা ফলো করে এরকমভাবে ঘুরছে। তাহলে এই যে ট্র্যাকটার ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে আরোহীর ভেলোসিটি গতিবেগ 24.25 মিটার পার সেকেন্ড। বলেছে উলম্বের সঙ্গে যে কোণ করে নত থাকবে, এই যে এখানে উলম্বের সাথে দেখো থিটা অ্যাঙ্গেল করে নত হয়ে আছে, নত হয়ে সাইকেলটাকে চালাচ্ছে। যদি ও এইভাবে সাইকেল না চালায় তাহলে ও যে প্রয়োজনীয় যে গতি সেটা মেনটেন করতে পারবে না এবং বাঁকের জন্য গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। তো ওকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল মেনটেন করে এরকমভাবে সাইকেলটা চালাতে হবে, তবে বাঁকটা নেওয়ার সময় ওর কোনো অসুবিধা হবে না। মানে ইকুয়েশনগুলো কীভাবে তৈরি হচ্ছে, তো যেহেতু ও এই অ্যাঙ্গেল করে ফোর্সটা দিচ্ছে মাটিতে, তাহলে মাটিও ওকে নর্মালটাই অ্যাঙ্গেল করে ফেরত দেবে। তাহলে এটা হচ্ছে নর্মাল, এখানটা লিখেছি নর্মাল এন, ঠিক আছে। তাহলে এই নর্মালটা দুভাগে ভেঙে যাবে, একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে এদিকে আছে, তাহলে এন কস থিটা এদিকে ভেঙে যাবে, আর একটা এন সাইন থিটা এদিকে ভেঙে যাবে। এন সাইন থিটাটা কাকে ব্যালেন্স করবে, এন সাইন থিটাটা এফসিকে ব্যালেন্স করবে। সেন্ট্রিফিউগাল ফোর্স, যখনই কোনো একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘোরে তখন সেন্টার থেকে বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। এটার ট্র্যাকটা এরকম আছে, তাহলে এর ট্র্যাকের বাইরের দিকে মানে এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, তাহলে এফসি ব্যালেন্স করছে এন সাইন থিটাকে। আর নিচে দেখতে পাচ্ছি এমজিকে ব্যালেন্স করছে এন কস থিটা, তাহলে এন কস থিটা ব্যালেন্স করছে এমজিকে, এমজি নিচের দিকে কাজ করে, দুটোকে ডিভাইড করে দিলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে যাবে, ট্যান থিটা এই কস্ট হয়ে গেল এফসি বাই এমজি। এবার এফসি মানে কি জানি আমরা, এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ভি স্কোয়ার বাই আর নিচে হচ্ছে এমজি, এম কেটে গেল, তাহলে পড়ে থাকলো ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ট্যান থিটার ভ্যালু এটা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা ইকোয়াস টু ভি স্কোয়ার বাই আর জি বা জি আর। তাহলে এখানে ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 24.25 তার স্কোয়ার, আর আর জির ভ্যালু, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 34.64 ইন্টু জি এর ভ্যালু আমরা জানি 9.8, থিটা ইকোয়াস টু 1.732 মানে হচ্ছে √3। তাহলে ট্যান থিটা ইকোয়াস টু √3, থিটা কত ডিগ্রিতে √3 হয়, 60 ডিগ্রিতে, তাহলে থিটার এখানে অ্যান্সার হয়ে গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা ছোট বল আছে এটা, ঠিক আছে। বল একটি অর্ধগোলাকৃতি মসৃণ তল বরাবর গোলকের ধার থেকে তলদেশে গড়িয়ে পড়ছে। এখানে যেটা অর্ধগোলক আছে যার মধ্যে গড়িয়ে পড়ছে তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তলদেশে বলের গতিবেগ কত হবে, তাহলে এই পয়েন্টে এসে ওর গতিবেগটা কত হবে বলটার। তাহলে এখান থেকে যদি আমি সেন্টার মনে করি, তাহলে এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটাও আর এই ডিস্টেন্সটাও আর, বলটা যখন ওপরে কোনো পয়েন্ট থেকে নিচের কোনো পয়েন্টের দিকে আসছে, তার মানে হচ্ছে যে কোনো বস্তুকে যদি ওপর থেকে আমি ছেড়ে দিয়ে নিচের দিকে আসে তাহলে তার গতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তার উপরে থাকা অবস্থায় বস্তুটার স্থিতিশক্তি কত হয় mgh, সেটাই কনভার্ট হয়ে যায় কিসে, গতিশক্তিতে, হাফ এম ভি স্কোয়ার। বলটার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে ডিস্টেন্সটা নিচ থেকে উপরে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমি আর প্রায় আর ধরে নিচ্ছি, তাহলে mgh হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, এইচের জায়গায় আর ধরে নেবো, আর উচ্চতায় আছে, মিনিমাম পয়েন্ট থেকে আর উচ্চতায় আছে। আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তো এই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, তাহলে mg আর ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, দুই থেকে এম কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল ভি ইকোয়ালস টু 2gr তার রুট। তাহলে এখানে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে। এটা কখন হবে, এটা তখনই হবে যখন বলটি রোল না করে শুধু স্লাইড করবে, ঠিক আছে, বলটা গড়িয়ে গড়িয়ে পড়বে না, স্লাইড করে করে পড়বে, তখনই √2gr হবে। তখন এর এই পয়েন্টে যখন আসছে তখন তার গতিবেগ হচ্ছে এইটা হবে, কোনো ফ্রিকশন কাজ করবে না, আর বলটা স্লাইড করে আসবে, গোল গোল ঘুরতে ঘুরতে আসবে না, স্লাইড করতে করতে এখানে আসবে। যেখানে বল না বলে একটা পাথর যদি বলতো তাহলে একই হতো, যে পাথরটা স্লাইড করতে করতে নিচের দিকে আসবে, কোনো ফ্রিকশন কাজ করবে না, তখন ভেলোসিটি হবে √2gr, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি ঘর্ষণহীন আর ব্যাসার্ধের গোলাকারের মসৃণ তলের ওপর একটি বল স্থিরাবস্থায় আছে, কার্ভেচারের ওপর একটা বল স্থিরভাবে আছে। তো এরকম কার্ভেচারের ওপর নিশ্চয়ই কখনো বলটা স্থিরভাবে থাকতে পারবে না, তো এরকম কার্ভেচারটা হবে না, কার্ভেচারটা এরকম হবে, কনভেক্স সারফেস হবে, কনকেভ সারফেস হবে না। কনকেভ সারফেস হলে বলটা নিজে থেকে গড়িয়ে সামনের দিকে চলে আসবে, কখনো এরকম স্থির থাকতে পারবে না। একটা ভেলোসিটি দেওয়া হয়েছে, তার ফলে ওটা নিচের দিকে গড়াতে শুরু করবে। তো এই ভেলোসিটিটা পাওয়ার ফলে ওর ভেলোসিটি পাওয়ার আগে ওর মধ্যে কী কী ফোর্স কাজ করছিল সেটা দেখে নিই।
তাহলে এমজি নিচের দিকে কাজ করছিল, ঠিক আছে, এমজি নিচের দিকে কাজ করছিল, নর্মাল ফোর্স ওপর দিয়ে কাজ করছিল, এমজির জন্য নর্মাল ফোর্স কাজ করছিল। যেই ভেলোসিটিটা পেয়েছে, ভেলোসিটিটা পাওয়ার ফলে একটা বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, তার মানে এই মুহূর্তে ওর একটা বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি কাজ করবে। তাহলে অ্যাকচুয়ালি এফসি প্লাস নর্মাল ইকুয়ালস টু এমজি এটা হবে। কিন্তু যেহেতু সারফেসটা ছেড়ে দিচ্ছে, মানে যখনই ফোর্সটা মানে কিছু একটা ফোর্স দেওয়া হচ্ছে এবং তারপরে যে ভেলোসিটিটাও পাচ্ছে, সেই ভেলোসিটির জন্য ও এই সারফেসটাকে লুজ করছে, মানে সারফেস থেকে জাস্ট উপরের দিকে উঠে যাচ্ছে, সারফেস ছেড়ে চলে যাচ্ছে, যে বিচ্যুতি করছে সারফেস থেকে লাফ দিয়ে যখনই উপরে উঠে যাবে, জাম্প করবে সারফেসের উপরে, তখনই সারফেস থেকে কন্ট্যাক্টটা নষ্ট হয়ে যাবে, তার মানে নর্মাল ফোর্সটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে নর্মাল ফোর্সটা ভ্যানিশ হয়ে গেলে নর্মালটা জিরো হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে এফসি ইকুয়ালস টু এমজি হয়ে যাবে। তাহলে এফসি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এমজি তো এমজি থাকলো, এম কেটে গেল, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে গেল জি আর তার রুট, ঠিক আছে, এইটা হবে রুট জি আর, অপশান এ কারেক্ট অ্যান্সার। তাহলে এটা আমরা মনে রাখবো, যখন এরকম বাম্পারের ওপর দিয়ে গাড়ি যাবে, একটা বাম্পারের ওপর দিয়ে যখন একটা গাড়ি চলবে ভি ভেলোসিটিতে, তখন তার ম্যাক্সিমাম ভেলোসিটি হতে পারে এটা রুট ওভার জি আর, যদি ফ্রিকশন না কাজ করে। ফ্রিকশনের কোনো গল্প এই অঙ্কটা এখনই করলাম, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এটা এখনই প্রুভ করলাম। তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম ভেলোসিটি কী হতে পারে কোনো গাড়ি বাঁক নেওয়ার জন্য করেছি, সেটা হচ্ছে মিউ আর জি, এটা হচ্ছে বাঁক নেওয়ার জন্য মিনিমাম, একটা বৃত্তাকার পথে যদি কোনো গাড়ি বাঁক নেয় তার ম্যাক্সিমাম ভেলোসিটি এটা হতে পারে, ভি ম্যাক্স হচ্ছে 150 মিটার আর জি হচ্ছে 10, তাহলে এটা হয়ে গেলো 6 × 150, 6 × 15 90 আর একটা 0, তাহলে অ্যান্সার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। একটি মসৃণ তলযুক্ত অর্ধগোলক ওমেগা কৌণিক বেগে অক্ষ বরাবর ঘুরছে। তাহলে এই অর্ধগোলক মানে উপরের পার্টটা না, এটা আমি পুরো গোলক নিয়েছি, অর্ধগোলক যদি নিই তাহলে উপরের পার্টটা খালি হবে না, বাকি সব সেম। তো এটা আবার ঘুরছে ওমেগা স্পিড নিয়ে। অর্ধগোলকের ভিতরে একটি পতঙ্গটা হচ্ছে এই পয়েন্টে আছে, ঠিক আছে, এই পয়েন্টে পতঙ্গটা আটকে আছে, এই হচ্ছে তোমার অক্ষ থেকে এখানে আর দূরত্বে, এই যে অক্ষ থেকে আর দূরত্বে, স্মল আর দূরত্বে পতঙ্গটা আছে, ঠিক আছে। তাহলে এইখানে যে দূরত্বটা মানে আর ব্যাসার্ধটা এখানে তৈরি করেছে, এই ব্যাসার্ধ বরাবর একটা সার্কেল এরকম তৈরি হবে, এবং এই সার্কেল বরাবর জিনিসটা ছিটকে বাইরে যাওয়ার চেষ্টা করবে, কেননা যে সার্কুলার পাথ বরাবর কোনো পার্টিকেল ঘোরে সেই পাথ বরাবরই সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করে। তাহলে এখানে এই এফসি ফোর্সটা বাইরের দিকে এইভাবে কাজ করবে, বাইরের দিকে এরকম এফসি ফোর্স একটা কাজ করবে, সেই এফসি ফোর্সটা আর এদিকটা পতঙ্গটার এমজি নিচের দিকে কাজ করবে, এখানে কোনো ফ্রিকশন নেই। ফ্রিকশন যদি না থাকে তাহলে এফসি ফোর্সটা দুভাগে ভেঙে যাবে, একটা হচ্ছে এদিকে এফসি কস থিটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এদিকে এফসি সাইন থিটা, আর এমজি ফোর্সটাও দুভাগে ভেঙে যাবে, একটা এমজি এদিকে এমজি কস থিটা আর এই দিকটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই ফোর্সটাকে অপোজ করছে, ঠিক আছে, তার জন্যই পতঙ্গটা এখানে আটকে দাঁড়িয়ে থাকতে পারবে। এমজি সাইন থিটা তো ওকে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করছে, আর এফসি কস থিটা ওকে উপর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এরা দুজন মিলে দুজনকে অপোজ করে দেবে, তার জন্যই ওই পতঙ্গটা ওই পয়েন্টে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে। ইন্টু আর এম ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর, যেহেতু স্মল আর পাথ ধরেও ঘুরছে, তাহলে এম ওমেগা স্কোয়ার স্মল আর, তাহলে এখানে হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা এমজি সাইন থিটা। তাহলে এখানে ফলো করি, তাহলে এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, এই যে এই লাইনটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে, এই লাইনটা ক্যাপিটাল আর, এইটা হচ্ছে আমার স্মল আর। তাহলে এখানে যদি থিটা তৈরি হয়েছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে আর, অতিভুজ মানে ক্যাপিটাল আর, তাহলে সাইন থিটার জায়গায় আমরা এই আর বাই ক্যাপিটাল আরটা বসিয়ে দিতে পারি, তাহলে জি আর বাই ক্যাপিটাল আর, তাহলে সাইন থিটাটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা, এখান থেকে স্মল আর কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে জি ইকুয়ালস টু ক্যাপিটাল আর ওমেগা স্কোয়ার কস থিটা, এইটা পড়ে থাকবে, এটা হচ্ছে জি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এটাই যদি আমি আবার ভালো করে লিখি, জি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর কস থিটা, এইটা, তাহলে জি এর ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালুতে, মানে কস থিটার ভ্যালুটা যদি আমি কস থিটার ভ্যালু 1 হয়ে যায়, মানে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে জি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর হবে, এটা একটা পার্টিকুলার ভ্যালুতে, ঠিক আছে। মানে বস্তুটা যদি পতঙ্গটা যদি এই নিচের পয়েন্টে চলে আসে, থিটাটা যদি পতঙ্গটা যদি থিটার ভ্যালুটা বাড়তে এখানে থিটার ভ্যালুটা বাড়তে পতঙ্গটা যদি এখানে চলে আসে,
তাহলে ভ্যালুটা 0 হয়ে যাবে। আর যদি পতঙ্গটা এইভাবে করতে করতে যদি এই পয়েন্টে চলে আসে তাহলে ভ্যালুটা থিটার ভ্যালুটা 0 হয়ে যাবে। থিটার ভ্যালুটা 0 হয়ে গেলে cos 0 1 হয়ে যাবে। আর যদি পতঙ্গটা এখানে চলে আসে তাহলে cos থিটার ভ্যালুটা 90 হয়ে যাবে আর cos 90 0 হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা স্পেশাল কেসের জন্য, কিন্তু অ্যাকচুয়াল তো এখানে তো স্পেশাল কেস জিজ্ঞেস করেনি, তার মানে এই ভ্যালুগুলো অ্যান্সারগুলো স্পেশাল কেসের জন্য, তাহলে এইগুলো হবে না। তাহলে এটাকে আমরা আর একটু করি। cos থিটা মানে হচ্ছে √1 - sin স্কোয়ার থিটা। তাহলে ওমেগা স্কোয়ার, আরটাকে ভিতরে যদি ঢুকিয়ে দিই, আরটা আর স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে এটা আর স্কোয়ার, ভিতরে এটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এটা আর সাইন থিটার হোল স্কোয়ার হয়ে যাবে। আর এক্ষুনি বার করলাম যে সাইন থিটা মানে হচ্ছে আর বাই ক্যাপিটাল আর, তার মানে স্মল আর ইকোয়ালস টু আর সাইন থিটা, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্মল আর। তাহলে ওমেগা স্কোয়ার √আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটাই হয়ে গেল জি এর ভ্যালু। অপশান এতে এই অপশানটা ছিল, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পতঙ্গটা কখন পিছলে পড়ে যাবে, মানে এখান থেকে এই সেট আপ থেকে ও আর ওইভাবে স্টপ করে থাকতে পারবে না, ওখানে আটকে থাকতে পারবে না, পার্টিকেলটা ওখান থেকে পড়ে যাবে কত দূরত্বে গেলে, ঠিক আছে। তার মানে এই আর এর ভ্যালুটা কত হলে জিনিসটা ওখান থেকে আর স্টেবিলিটি পাবে না, ওখান থেকে পড়ে যাবে, এটা জিজ্ঞেস করেছে। এবার দেখো সার্কুলার পাথে কোনো একটা পার্টিকেল ধরো এখান থেকে নিচের দিকে নেমে আসছে, তাহলে ওপর থেকে নিচের দিকে এরকমভাবে স্লাইড করে নেমে আসলে এইখানে যতটা ওর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আসবে, পোটেনশিয়াল এনার্জি যেটা চেঞ্জ আসবে বা কাইনেটিক এনার্জি যেটা চেঞ্জ আসবে সেটাই পোটেনশিয়াল এনার্জি সমান, বা পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে এই মিনিমাম পয়েন্ট থেকে এটা কত উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgx। তাহলে আমার এই এক্স এর ভ্যালুটা আমার জানাটা দরকার, কেননা এই mgxটাই ওর হাফ mv স্কোয়ারে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা কীভাবে বার করবো, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা আর, এইটুকুকে আমি বলছি এইচ, এখান থেকে এইটুকু, আর পুরোটা তো আর, কারণ এটাও রেডিয়াস, এই পুরোটা রেডিয়াস, তাহলে পুরোটা আর, তার মানে এইচ প্লাস এক্স হচ্ছে এখানে আর, ঠিক আছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, থিটার উল্টো দিকে লম্ব, ভূমি হচ্ছে এখানে তাহলে এইচ বাই অতিভুজ হচ্ছে আর, তাহলে এইচ ইকস্ট হয়ে গেল cos থিটা ইন্টু আর, তাহলে এক্স তোমার হয়ে গেল আর মাইনাস এইচের জায়গায় আর cos থিটা, তার মানে আরটা কমন নিয়ে নিলে 1 - cos থিটা, এটা হয়ে গেল। এটাকে তুমি যে এখানে পুট করে দেবে, এখানে যদি পুট করে দাও তাহলে দেখো কী পাচ্ছ, আর ইন্টু 1 - cos থিটা, কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকোয়ালস টু 2gr 1 - cos থিটা। এইটা তুমি পেলে কোনো একটা পার্টিকেল যখন স্লাইড করে নিচে নামবে তার ভেলোসিটি কী হবে, কোনো একটা পার্টিকেল যদি একটা গোলাকার কোনো একটা বস্তুর মধ্যে স্লাইড করে নিচের দিকে নামে তার ভেলোসিটি সবসময় এটা হয়। তো এই অঙ্কে আমাদের যে অঙ্ক, সেই অঙ্কে আমরা এখনই পেয়েছি যে একটা ইকুয়েশন, যে নর্মালটা যেই 0 হয়ে যাবে, তখন আমরা পেয়েছি mv স্কোয়ার বাই আর, সেটা ইকুয়াল হয়ে যাবে mg cos থিটার সাথে, ক্যাপিটাল আরটা সমান হয়ে যাবে mg cos থিটার সাথে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। এবার এই ভি জায়গা যেহেতু স্লাইড করে নিচে নামছে, ভি এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, স্লাইড করে যেহেতু নিচে নামছে, ভি এর জায়গায় আমরা 2gr 1 - cos থিটা এটা বসিয়ে দেবো, পুট করে দেবো, বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু mg cos থিটা। mg কেটে গেল, আরও কেটে গেল, তাহলে 1 - cos থিটা ইকুয়ালস টু হয়ে গেল cos থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি 2 - 2 cos থিটা ইকুয়ালস টু cos থিটা, তাহলে ওদিকে চলে গেলে এটা 3 cos থিটা ইকুয়ালস টু 2, তার মানে cos থিটা বেসিক্যালি হয়ে গেল 2/3, এটা cos থিটার ভ্যালু বেরিয়ে গেল, মানে এক্স উচ্চতায়, এখান থেকে এক্স হাইট উপরে, এটা স্লিপ করে চলে যাবে। তাহলে এক্স এর ফর্মুলা কী ছিল, আর 1 - cos থিটা, তাহলে এখানে এই cos থিটার ভ্যালুটা বসে যাবে, আর 1 - cos থিটা মানে 2/3, তাহলে 2/3 মাইনাস করলে 1/3 মানে r/3, তার মানে এক্স ইকস টু r/3, মানে r/3 পয়েন্টে এটা স্লিপ করে চলে যাবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা কতটা স্লাইড করে আসবে নিচের দিকে, তাহলে এটা এক্স দূরত্ব স্লাইড করে নিচের দিকে আসবে, তাহলে উলম্ব দিক থেকে উপর থেকে এক্স দূরত্ব নিচে ও স্লাইড করে এসে বিচ্যুত হয়ে যাবে, এখান থেকেও হাওয়া হয়ে যাবে, তাহলে উপর থেকে এই পর্যন্ত আসবে, উপর থেকে ওর r/3 দূরত্ব নিচের দিকে স্লাইড হবে, তাহলে r/3 নিচের দিকে স্লাইড হয়ে ওটা এখান থেকে বেরিয়ে চলে যাবে, বিচ্যুত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে r/3। পরের কোশ্চেনটা কী বলেছে, পরের কোশ্চেনে বলেছে বিবৃতি আর ব্যাসার্ধ বিশিষ্ট উল্লম্ব বৃত্তপথে গতি বজায় রাখার জন্য এই পথের সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগের মান √5g হতে হয়। হ্যাঁ ঠিকই আছে, ভার্টিক্যালভাবে যদি কোনো পার্টিকেল এরভাবে ঘুরতে থাকে, মানে
নাগরদোলা যেরকম ভার্টিক্যালভাবে ঘুরছে, ভার্টিক্যালভাবে ঘুরতে থাকলে এর সবচেয়ে নিম্ন পয়েন্টে এটা হয় √5 GR, আর সবচেয়ে উপরের পয়েন্টে হয় শুধু √GR ভেলোসিটি। এইভাবে ঘুরতে থাকে, তাহলে সবচেয়ে নিচের পয়েন্টে √5 GR হয়, তাহলে এটা ট্রু, সত্যি। এক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ 0 হয়, গতিবেগ 0 হয় না, গতিবেগ √GR হয়, তাহলে সেকেন্ড অপশানটা ভুল আছে। তাহলে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যে, তাহলে অপশান সি হবে। এ সঠিক কিন্তু আর সঠিক নয়, ঠিক আছে। আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্টে হচ্ছে √3 GR ভেলোসিটি হয়। এই পয়েন্টের টেনশন 0 হয়, সর্বোচ্চ বিন্দুতে টান 0 হয়, টান যদি বলতো তাহলে 0 হতো, গতিবেগ 0 হয় না। পরে বলেছে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তুর রৈখিক ভরবেগ পরিবর্তিত হয়। রৈখিক ভরবেগ মানে হচ্ছে এমভি পাল্টাতে থাকে। হ্যাঁ, ভেলোসিটি পাল্টাতে থাকলে ভরবেগও পাল্টাতে থাকবে, সত্যি কথাই বলেছে। তাহলে বিবৃতি 1 হচ্ছে সত্য। কোনো বস্তু সরলরেখা বরাবর সমদ্রুতিতে গতিশীল হলে বস্তুটির উপর বাইরে থেকে প্রযুক্ত বল 0 হয়। সরল রেখা বরাবর সমদ্রুতিতে যদি যেতে থাকে তাহলে অবশ্যই বাইরে থেকে সমস্ত বল 0, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা মানে হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে দুটোই বিবৃতি সত্য, তাহলে উভয় সত্য, অপশান সি কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কি বলেছে, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সমদ্রুতিতে, ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কি জিনিস ঘোরে তাহলে তার যে ওমেগাটা খাতার ভিতরে হয়। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে বুড়ো আঙুলটা, আমাদের 4টে আঙুল যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে বুড়ো আঙুলটা ভিতর দিকে, খাতার ভিতর দিকে রিপ্রেজেন্ট করে, তখন এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করি ওমেগাটাকে। আর যদি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে তাহলে আমরা বাইরের দিকে এটাকে রিপ্রেজেন্ট করি, তখন এটা এইভাবে হয়। তাহলে এখানে কি বলেছে, কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক বেগ ধ্রুবক থাকে না, রৈখিক ত্বরণ ধ্রুবক থাকে, রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। তাহলে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে, সমদ্রুতিতে মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। সমদ্রুতিতে ঘুরছে মানে ভি কনস্ট্যান্ট, ভেলোসিটির যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট। ওমেগা তাহলে কি কনস্ট্যান্ট হবে, যদি ভি এর যে ভ্যালুটা সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওমেগাটা কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট ওমেগাতে পাবো আমরা, তাহলে কৌণিক বেগ ধ্রুবক হবে, অপশান এ কারেক্ট অ্যান্সার। তাহলে 14 নম্বর কোয়েশ্চেনে বলেছে 8 মিটার ব্যাসার্ধের একটা বক্রপথে একটি গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে ভেলোসিটি বলে দিয়েছে 50 কিলোমিটার পার ঘন্টা, আওয়ার। তাহলে এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, 5/18 দিয়ে গুণ করবো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে এসে গেল। তাহলে কৌণিক বেগ, গাড়িটির কৌণিক বেগ কত, কৌণিক বেগ মানে ওমেগা কত, V/R। তাহলে ভি হচ্ছে এটা 50 × 5/18/R, আর মানে হচ্ছে 8, তাহলে 50 × 5/18 × 8, এটা করলে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার, রেডিয়ান পার সেকেন্ড। এটা করছে 6 রেডিয়ান পার সেকেন্ড আসবে। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তাদের আবর্তনকাল সমান হলে, আবর্তনকাল মানে হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল টি, দুজনেরই পর্যায়কাল ক্যাপিটাল টি, প্রথমটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, পরেরটার মাস হচ্ছে স্মল এম, প্রথমটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, পরেরটার রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে টি যদি সমান হয় দুজনের ওমেগা সমান হবে, ওমেগা = 2π/t, তাহলে দুজনেরই ওমেগা হচ্ছে সমান। তাহলে জিজ্ঞেস করেছে কৌণিক বেগের অনুপাত কী হবে, কৌণিক বেগের অনুপাত 1 হবে। ওমেগা কিচ্ছুর উপর ডিপেন্ড করে না, শুধু টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে, তাহলে অ্যান্সার হচ্ছে 1। M1 এবং M2 ভরে দুটি গাড়ির ব্যাসার্ধ R1 R2 দুটি বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে দুটি গাড়ি আবর্তনকাল সমান, আবার সেই বলেছে আবর্তনকাল মানে টি সমান, তাহলে আবার সেই অ্যান্সার D = 1 হবে। একটা চাকা ছোট, একটা চাকা বড়, এরকম দুরকম চাকা আছে। তাহলে পিছনের ও সামনের চাকার কৌণিক বেগ, পিছনের চাকার ব্যাসার্ধ R1, সামনের চাকার ব্যাসার্ধ R2, পিছনের চাকার কৌণিক বেগ ω1, সামনের চাকা ω2, এরকম যদি দেওয়া থাকে তাহলে এর মধ্যে কোন সম্পর্কটা সত্যি। তো প্রথম কথা হচ্ছে চাকাটার কোন জিনিসটা ফিক্স, চাকাটা একটা পার্টিকুলার ফিক্স ভেলোসিটিতে ছুটছে, সামনের চাকার আলাদা ভেলোসিটি, পেছনের চাকার আলাদা ভেলোসিটি, এরকম তো হতে পারে না, দুটো চাকারই সেম ভেলোসিটি থাকবে, দুটো চাকার ওমেগা আলাদা হতে পারে কিন্তু ভেলোসিটি দুজনেরই সেম। তাহলে ভেলোসিটি সেম মানে V = R × ওমেগা, তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে R1 ω1 = R2 ω2 হবে, তাহলে অপশান সি কারেক্ট।
ঝুলন্ত দড়িতে বাঁধা একটি ভর অনুভূমিক তলে 5 সেন্টিমিটার বৃত্তাকার পথে ঘুরছে। 5 সেন্টিমিটার বৃত্তাকার পথে, এটা 5 সেন্টিমিটার বৃত্তাকার পথে এটা ঘুরছে, এরকমভাবে সার্কুলার পাথে ঘুরছে। স্পর্শক বরাবর তার দ্রুতি, মানে স্পর্শক বরাবর দ্রুতি সেটা বলে দিয়েছে 0.7 মিটার পার সেকেন্ড। উলম্ব তলের সঙ্গে দড়ির কোণ কত, বরাবর এর কত অ্যাঙ্গেলে আছে, এটা থিটার ভ্যালুটা কত বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা ঘুরতে ঘুরতে ধরো এই পয়েন্টে এসছে, তখন এর ভেলোসিটি 0.7ই আছে। ঠিক আছে, আর এখানে আরটা হচ্ছে 5, তার মানে এখান থেকে কী কী পেলাম, আর ইকস টু 5 সেন্টিমিটার, 0.7 মিটার পার সেকেন্ড। তাহলে ওমেগাটা কত, ওমেগা হচ্ছে ভি বাই আর, ভি হচ্ছে 0.7 আর আর হচ্ছে 0.05 সেন্টিমিটার থেকে মিটারে আনলাম, পয়েন্ট তুলে দিলাম, তাহলে উপরে গেল 100, নিচে গেল 10, 0 0 কেটে গেল 70/5, 5 দিয়ে কাটলে 14, তার মানে ওমেগা হয়ে গেল 14 ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল হয়েছে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই থিটা অ্যাঙ্গেলটা কত বার করতে বলেছে, তাহলে এই পয়েন্টটা কি এমজি নিচের দিকে কাজ করবে, এদিকে ও এফসি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে ছিটকে, আর এখানে সুতোর টান টি টেনশন কাজ করছে, টি টেনশনটা এদিকে টি কস থিটা হয়ে যাবে, তাহলে টি কস থিটাই বেসিক্যালি হয়ে গেল এমজি, আর এদিকটা হয়ে যাবে টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটা হয়ে গেল এফসি। এখান থেকে যদি এটা সলভ করি এটা দুটোকে, তাহলে টি কেটে যাবে, ট্যান থিটা এটা যেটা পাবো ট্যান থিটা ইকস টু সেই ঘুরে ফিরে ওটাই পাবো v²/rg। তাহলে ট্যান থিটা আমি জানি না কত, ভি স্কোয়ারের জায়গায় ভি ভ্যালুটা বসিয়ে দিই 0.7, এটা স্কোয়ার বাই আরজি, আর এর ভ্যালু বলে দিয়েছে এখানে 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে 0.5 এবং এটা জি হচ্ছে 9.8। এগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো আসবে 0.05, তাহলে একটা পয়েন্ট দুটো পয়েন্ট, এখান থেকে দুটো পয়েন্ট উঠে গেল, ইন্টু 9.8, এখান থেকে একটা পয়েন্ট তুলে উপরে 10 করে দিলাম, 7 দিয়ে কাটলে, আর এটা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 2, 7 দিয়ে কাটলে 7 থেকে 7 8 9 2 4 7 8 14, 7 দিয়ে কাটলে এটা 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 2, তাহলে ট্যান থিটা ইকস টু বেসিক্যালি হয়ে গেল 1। ট্যান থিটা 1 কখন হয়, থিটা 45 ডিগ্রি হলে, অপশান বি কারেক্ট অ্যান্সার। গাড়ির বেগ ভি এবং গাড়ি ব্রিজের বিচ্যুত হয় না, এই যে ব্রিজের ওপরে গাড়ি যদি আটকে থাকে তো বলেছে বিচ্যুত হয় না, মানে এখানে অ্যাজ ইট ইজ ও দাঁড়িয়ে থাকবে, তখন ওর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি এই যে ভি ইকস টু √GR, √GR এর থেকে ভি এর ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে এটা ছিটকে বেরিয়ে চলে যাবে, ভি এর ভ্যালুটা √GR এর থেকে কম বা সমান হতে হবে, তবে এটা আটকে থাকবে, এটা আমরা এক্ষুনি করেছি একটু আগে। সমভরে দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটি ব্যাসার্ধের অনুপাত 1:2, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বলের মান সমান হলে তাদের বেগের অনুপাত কত হবে। আচ্ছা, সমভরের দুটোরই মাস এম, বৃত্তাকার পথে ঘুরে আবর্তন করছে, পথ দুটি ব্যাসার্ধের অনুপাত, প্রথমটার ব্যাসার্ধ যদি আর হয় পরেরটার ব্যাসার্ধ 2r, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বলের মান সমান হলে, অভিকেন্দ্র বলের মান এরো এফ, ঠিক আছে, সমান হলে তাদের বেগের অনুপাত কত হবে, বেগের অনুপাত মানে এর গতিবেগ হচ্ছে v1, এর গতিবেগ যদি v2 হয়, তাহলে অভিকেন্দ্র বল দুজনেরই সমান এম v²/r, এটার ক্ষেত্রে এম v²/2r, তাহলে 2 কেটে গেল, মানে আর কেটে গেল, 2টা পড়ে থাকলো, এম কেটে গেল, তাহলে এটা ওদিকে চলে গেল, v1²/v2² ইকুয়ালস টু 1/2, তাহলে রুটটা করে দিলে এটা 1/√2 হয়ে যাবে, 1:√2 অপশান এ, এম v²/r। তাহলে এই v²/r পার্টটাই হচ্ছে বস্তুর ত্বরণ, বৃত্তীয় গতিতে বস্তুর ত্বরণ হচ্ছে এটা, এই ত্বরণটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। একটি বস্তু আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে ভি সমদ্রুতি নিয়ে আবর্তন করছে, এর স্পর্শক ত্বরণ কত হবে, স্পর্শক ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশন সেটা সবসময় 0 হবে। একটি গ্রামোফোন চাকতির কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে একটা চাকতি থেকে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থির অবস্থায় আছে, যদি বস্তু ও চাকতির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক নিউ এর ভ্যালু বলে দিয়েছে 0.3, তবে চাকতির কৌণিক বেগ সর্বাধিক কত হলে, কৌণিক বেগ মানে ওমেগা ম্যাক্সিমাম কত হলে, ওমেগা ম্যাক্সের ভ্যালু কত হলে বস্তুটি চাকতি থেকে উৎক্ষিপ্ত হবে না, মানে ছিটকে চলে যাবে না, ম্যাক্সিমাম কত ওমেগা পর্যন্ত সহ্য করতে পারবে, এম v²/r বেগে ওকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, বা এটাকে ওমেগার টার্মসে লিখে যদি এম ω²r তে ওকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, আর ও ফ্রিকশনের জন্য আটকে আছে, তাহলে ফ্রিকশনের জন্য F = μn, মানে ওর নিজের ওজনের জন্য আটকে আছে,
তাহলে এটা এম ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু মিউ এম জি 8 বাই আর, আর এখানে বলে দিয়েছে কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1। তাহলে এগুলো যদি করি তাহলে ওমেগার ভ্যালু বেরিয়েছে হচ্ছে √3 × 9.8 এটা। এবার এখানে বলেছে যে কত আরপিএমে ঘুরবে, মানে আরপিএমে যদি বার করতে হয় তাহলে ওমেগার আমরা আরেকটা ফর্মুলা জানি, ওমেগা মানে হচ্ছে 2 পাই নাম্বার অফ রোটেশন বাই টাইম। এটা যদি আরপিএমে, যদি আরপিএম না এখানে আরপিএস দিয়েছে, আরপিএস মানে পার সেকেন্ডে কতবার ঘুরছে, তার মানে 2 পাই কতবার ঘুরছে আমি জানি না, এন বার কত 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, টাইমের জায়গায় 1, এন হয়ে গেল 3 × 9.8 বাই 2 পাই, তার উপরে এটা রুট আছে। এটাকে ক্যালকুলেট করলে কি পাবো, অ্যাকচুয়ালি 9.8-এর ভ্যালুটা হচ্ছে পাই স্কোয়ারের কাছাকাছি, ঠিক আছে, পাই স্কোয়ারের কাছাকাছি হচ্ছে 9.8। তাহলে এই 9.8-এর জায়গায় আমি পাই স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে যদি এটাকে যদি পাই স্কোয়ার লিখি তাহলে পাই বাইরে চলে আসবে রুট থেকে, তাহলে এটা হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 2 পাই, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে √3/2 এটা আসছে, √3/, তাহলে অ্যান্সার আসছে এটা করলে 0.866 এই ভ্যালুটা আসবে। যেহেতু পাইয়ের ভ্যালু আমরা 9 মানে পাই স্কোয়ার মানে 9.8 ধরেছি, পাই স্কোয়ার মানে 9.8-এর কাছাকাছি, কিন্তু 9.8 না, 9.8-এর থেকে একটু বেশি, পাই স্কোয়ারের ভ্যালু 9.8-এর থেকে সামান্য বেশি, ওই জন্য আমার ভ্যালুটাও একটু সামান্য বেশি এসছে, ঠিক আছে, আমি বেশি চুজ করেছি, বেশি ভ্যালু ধরেছি, তাই জন্য সামান্য একটু বেশি ভ্যালু আমি অ্যান্সারে পেয়েছি, তাহলে আমার ভ্যালু এর থেকে একটু কম হবে। যাই হোক, অপশান এ কারেক্ট অ্যান্সার। একই অঙ্ক, পরের কোশ্চেনটা মানে আগের কোশ্চেনটা যা ছিল এই কোশ্চেনেরও সেম অঙ্ক। তো একটি কয়েন গ্রামোফোনে চাকতির কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, চাকতির কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, গ্রামোফোনে চাকতি আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণে ঘুরছে, তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাহলে আলফা মানে হচ্ছে ওমেগা/টি, ঠিক আছে। 2 সেকেন্ড সময়ে কয়েনটি চাকতি থেকে পড়ে না গেলে, 2 সেকেন্ড সময়ে কয়েনটি চাকতি থেকে পড়ে না গেলে এই মুহূর্তে কয়েনের ওপর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হবে, ঠিক আছে। তাহলে এম ওমেগা স্কোয়ার আর ফোর্স দিয়ে বাইরের দিকে ছিটকে দিতে চাইছে, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স ওকে বাইরের দিকে ছিটকে ফেলে দিতে চাইছে, আর সেন্টারের দিকে ও আটকে আছে ফ্রিকশনের জন্য, ফ্রিকশন মানে এফ, এফ মানে হচ্ছে মিউ ইন্টু এন, এখানে এনটা হচ্ছে এমজি, তাহলে এফ ইকুয়ালস টু মিউ এমজি, এটার জন্য ও আটকে আছে। এই ফোর্সটার সাথে সমান, তার মানে মিউ এমজিটাই সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর এর সাথে, ঠিক আছে। তাহলে মিউ এর ভ্যালুটা এখানে বার করতে বলা হয়েছে, অ্যাকচুয়ালি ইকুয়ালস টু হয়ে গেল ওমেগা স্কোয়ার আর বাই জি, এইটাই বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী এখানে অ্যান্সার হওয়া উচিত, কোনোটিই নয়। পর আর কমা থিটা পয়েন্ট, আর কমা থিটা পোলারে, আর কমা থিটা কার্টিশিয়ান কোঅর্ডিনেটে x, y, এটা আমরা জানি, তো এইটাকে কার্টিশিয়ান থেকে পোলারে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে কিছুটা x গেছে, তারপরে এখানে কিছুটা y গেছে, যদি হাতের 4টে আঙুলকে এইভাবে মুভ করায় তাহলে বুড়ো আঙুলটা আমাদের বাইরের দিকে থাকে, তাহলে ওমেগাটা এই ক্ষেত্রে বাইরের দিকটাকে আমরা এইভাবে ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভিতরের দিকটাকে আমরা এইভাবে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বাইরের দিকে, তাহলে ওমেগা হচ্ছে এটা, ওমেগা মানে হচ্ছে θ/t, তাহলে থিটা মানে হচ্ছে ওমেগা ইন্টু টি, এটা হচ্ছে। তাহলে এক্স মানে কি, আর যদি ভেক্টর হয়, আর ভেক্টর হলে এক্স হয়ে যাবে তোমার আর কস থিটা, আর ওয়াই হয়ে যাবে তোমার আর সাইন থিটা, এটা হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর আর সাইন থিটা, আর এই দিক বরাবর এক্স কস থিটা থাকবে, তাহলে এক্স কমা ওয়াইটা এই যে আর কস থিটা আর সাইন থিটা, তাহলে আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স ওয়াই তলে যে কোনো বিন্দুতে আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় কস থিটা বসিয়ে দিলে আর সাইন থিটা বসিয়ে দিলে এখানে আর কমন চলে যাবে, পরে থাকবে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটাই পরে থাকবে। এক্ষেত্রে আর ভেক্টরটা আমরা বাইরের দিকে নিয়েছি, ঠিক আছে, যদি আর ভেক্টরটাকে আমরা ভিতরের দিকে নিতাম তাহলে আমাদের দুটোই নেগেটিভে আসতো অ্যান্সার। 25 নম্বর কোয়েশ্চেন আছে, সুষম কৌণিক ত্বরণে মানে আলফা, একটা সুষম কৌণিক ত্বরণে ঘূর্ণনরত কোনো কণার কৌণিক সরণের রাশিমালা, কৌণিক সরণ মানে থিটার ভ্যালু বলে দিয়েছে 14t + 4t স্কোয়ার, থিটাকে রেডিয়ান এককে এবং টিকে সেকেন্ডে মাপা হচ্ছে, ঠিক আছে। কণাটি কৌণিক ত্বরণের মান কত, কৌণিক ত্বরণ পেতে গেলে একে ডেরিভেটিভ করলে কৌণিক বেগ পাবো মানে ওমেগা, তাকে আবার ডেরিভেটিভ করলে কৌণিক ত্বরণ পেয়ে যাবো 14, আর একে ডেরিভেটিভ করলে পাওয়ার সামনে চলে আসে 80, এবার এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হয়ে যাবে আলফা, তাহলে 14টা 0, 8 এটা হয়ে যাবে শুধু 8,
তাহলে অ্যান্সার হচ্ছে 8, অপশান ডি। মানে স্পিড 20 সেন্টিমিটার পার সেকেন্ড বলে দিয়েছে এটা। এম ভর, মাস বলে দিয়েছে এম, আর কণাটা 10 সেন্টিমিটার ব্যাস 10 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তার মানে হচ্ছে 0.05 মিটার হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। অভিকেন্দ্র বল কত? অভিকেন্দ্র বল মানে mv²/r। এটা বসিয়ে দাও, বসিয়ে দিলে ক্যালকুলেট করলে চলে আসবে। কত হলে নিরক্ষরেখা অবস্থিত কোনো বস্তু ওজনহীন হয়ে যাবে? তাহলে জি এর যে ফর্মুলা, জি এনি মানে পৃথিবীর কোনো একটা অঞ্চলে, কোনো একটা অক্ষরেখার অঞ্চলে, ধরো এই অক্ষরেখাতে কেউ একজন আছে, তাহলে তার জি এর ভ্যালু কী হবে? জি এর ভ্যালু চেঞ্জ হতে থাকে প্রতিটা অক্ষরেখায়। তাহলে এই পয়েন্টে জি এর ভ্যালু কী হবে? সেটার ফর্মুলা কী ছিল? সেটার ফর্মুলা হচ্ছে জি মাইনাস ω²r cos থিটা। এখানে থিটাটা হচ্ছে অক্ষরেখা মানে কত অক্ষাংশ, সেটাই হচ্ছে থিটা, কত অক্ষাংশে আছে। তাহলে এখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে বলেছে কি হবে? ওজনহীন হবে। ওজনহীন মানে ওজন কখন শূন্য হয়? ওজন মানে হচ্ছে মাস ইন্টু জি। মাস তো কখনো জিরো হতে পারে না, জিটা জিরো হবে। তার মানে এই জি থিটা পৃথিবীর কোথায় আছে? এটা বলেছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা মানে থিটা 0 ডিগ্রি। নিরক্ষরেখা মানে এখানে অক্ষরেখাটা 0 ডিগ্রি। তাহলে এটা cos 0 হলে ভ্যালুটা 1 হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে জি 0 ডিগ্রি, জি মাইনাস ω² cos 0 মানে 1 ইন্টু 1। এবার বলেছে এই ভ্যালুটাও 0, মানে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হবে, তবেই তো ওজন শূন্য হবে। তাহলে ওজন শূন্য মানে এটাও 0। তাহলে জি ইকস টু ω²r, তার মানে জি ইকস টু ω²r, এটা বলেছে। তাহলে এবার জিজ্ঞেস করেছে পৃথিবীর সাপেক্ষে আবর্তনের বেগ কত, তার মানে স্পিড কত, মানে বেগ কত, কৌণিক বেগ বেসিক্যালি বার করতে বলেছে। কৌণিক বেগ কত? তাহলে ω ইকস টু g/r, তার রুট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে √g/r, অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার। বক্রতল বরাবর গড়িয়ে পড়ছে, একটা মসৃণ বক্রতল বরাবর এই ব্লকটা এই গড়িয়ে পড়ছে এখান থেকে, এবং এটা এরকমভাবে ঘুরে রোটেট করে এখানে চলে আসবে। ঠিক আছে, পুরো একটা রাউন্ড ট্রিপ দেবে, এরকম গোল হয়ে ঘুরবে। ঘোরার জন্য h/r এর ভ্যালু কী হতে পারে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এগুলো সব ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল আর, এখানেও কোয়েশ্চেনে ক্যাপিটাল আর এরকম। ঠিক আছে, তো স্মল আরগুলোকে আমরা ক্যাপিটাল আর ধরবো। বেসিক্যালি এখান থেকে যে বক্সটা পড়ছে তার যে মোট শক্তি সেটার সবসময় কনজার্ভ থাকবে। তাহলে এখান থেকে পড়ার সময়, যখন এখান থেকে পড়েনি এখনো, সবে পড়া শুরু করছে, সেই সময় ওর মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস, ওর কোনো গতিশক্তি নেই কারণ ও গতিই নেই, তো গতিশক্তি কী থাকবে? ওর গতিশক্তি নেই কিন্তু স্থিতিশক্তি আছে। স্থিতিশক্তি কত? mgh। এই পয়েন্টে ওর এইচ উচ্চতা, তাহলে mgh হচ্ছে স্থিতিশক্তি। তাহলে মোট শক্তি হচ্ছে এটা। এবার ও এসে এখানে এই দিকে পুরো একটা রোটেট করবে, তাহলে ওর এই শক্তিটা এই রোটেশনের জন্য শক্তিতে খরচা হবে, আর হচ্ছে এই দিক থেকে এই দিকে যে দৌড়ে এলো, কিছু একটা স্লাইড করে এলো কিছু একটা ভেলোসিটিতে, তার জন্য খরচা হবে। তার মানে একটা এনার্জি খরচা হবে স্ট্রেট লাইন মোশনের জন্য, আর একটা হবে সার্কুলার মোশনের জন্য। স্ট্রেট লাইন মোশনের জন্য যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ mv², এটা হবে, প্লাস ওকে এতখানি উপরে যেতে হবে। উপরে যেতে হলে আবার কাইনেটিক এনার্জি প্লাস এখানে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। পোটেনশিয়াল এনার্জিতে কতটা উপরে উঠতে হচ্ছে, মানে একটা পুরো সার্কুলার রাউন্ড মারতে হচ্ছে, মানে এইখান থেকে এইখানে উঠতে হচ্ছে, তার মানে এতখানি রাস্তা। ওকে, এই হাইটটা উঠতে হচ্ছে। এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে r প্লাস r 2r, তাহলে mg 2r হাইট উঠতে হচ্ছে। এখন ক্যাপিটাল আর লিখছি, 2r হাইট। তাহলে এটা দেখো, এটা হচ্ছে শুরুতে ওর কোনো গতিবেগই ছিল না, তাহলে হাফ mv², v² 0, তাই জন্য গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি ছিল mgh। পরে ও একটা মোশন নিয়ে এসছে স্লাইড করে, হাফ mv² প্লাস ও এতখানি উপরে উঠে গেছে, উপরে ওঠার জন্য স্থিতিশক্তি। তাহলে এইটা ব্যালেন্স হয়েছে। এইখান থেকে আমাকে h/rটা বার করতে হবে। এখানে এই এইচের জায়গায় এইচটাকে আমি ক্যাপিটাল এইচ লিখছি, তাহলে এটা হচ্ছে mg ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু হাফ mv² প্লাস mg, এটা হচ্ছে 2r, তাহলে 2টাকে সামনে লিখলাম, rটাকে লাস্টে লিখলাম। ভি কী করে পাবো? তো আমাদের একটা জিনিস জানতে হবে এক্ষেত্রে, যে কোনো একটা পার্টিকেল যদি এরকম ভার্টিক্যাল মোশন হয়, পার্টিকেলের, তাহলে পার্টিকেলটা এই নিচের সবচেয়ে নিচের যে বিন্দু, সেই বিন্দুতে ভেলোসিটি হয় √5gr। ঠিক আছে, যদি সার্কেলের রেডিয়াস ক্যাপিটাল আর হয় তাহলে √5g ক্যাপিটাল আর, আর এই ম্যাক্সিমাম পয়েন্টে ওর ভেলোসিটি হয় শুধু g ক্যাপিটাল আর, আর এই পয়েন্টে ভেলোসিটি হয় √3gr। ঠিক আছে, তো এই তিনটে ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে যে ভেলোসিটিটা লাগবে সেটা হচ্ছে এইটা √gr। তাহলে সার্কুলার মোশনের জন্য যে ভেলোসিটিটা লাগবে সেটা আমরা এখানে পুট করে দিচ্ছি, তার স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 2mg ক্যাপিটাল আর, এটা হয়ে গেলো mgh। তাহলে প্রত্যেকটা থেকে এই যে যখনই এখানে স্কোয়ারটা আসবে সঙ্গে সঙ্গে এটা g হয়ে যাবে, মানে এটা, তাহলে এখানে হচ্ছে হাফ mg
আর আর কেন রুট ওভার জি আর পুরোটা, তাহলে এইটা হচ্ছে এমজি 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 তিনটে কেটে গেল, তাহলে পড়ে থাকলো এখানে এইচ ইকুয়ালস টু হাফ আর প্লাস টু আর প্লাস টু আর, তাহলে এইচ আরটাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো এইচ বাই আর ইকুয়ালস টু 1/2 প্লাস টু, তাহলে 2 প্লাস 2 4 প্লাস 1 মানে 5/2, তাহলে এইচ বাই আর এর ভ্যালুটা হচ্ছে 5/2, 5/2 মানে কি 2.5, তাহলে মিনিমাম এইচ বাই আর এর মিনিমাম ভ্যালু 2.5 হতে হবে, 2.5 এর থেকে কম তো চলবেই না, 2.5 এর থেকে বেশি হতে হবে, তবে এটা রাউন্ড ট্রিপ মারতে পারবে, ঘুরে আসতে পারবে, ঠিক আছে। তাহলে 2.5 এর সমান বা 2.5 এর থেকে বড় হতে হবে এইচ বাই আর এর ভ্যালু, তার মানে এইচ এর ভ্যালুটা হতে হবে 5/2 বা 2.5 এর থেকে 2.5 অফ আর এর থেকে বড়। একটি কণা 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে একটি ব্যাসের মানে একটা সার্কেল আছে, সার্কেলের ব্যাসের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছাতে বৃত্তাকার পথে মানে এইভাবে ঘুরে আসছে, বৃত্তাকার পথে পৌঁছাতে 3 সেকেন্ড সময় নেয়। কণাটির ওপর ক্রিয়াশীল ত্বরণ, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 5 জে ক্যাপ আর এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 5 মাইনাস জে ক্যাপ, তাহলে ত্বরণ মানে হচ্ছে গতিবেগের পার্থক্য v2 মাইনাস v1 বাই টাইম, তাহলে ত্বরণ হচ্ছে এখানে 5 জে ক্যাপ মাইনাস অফ 5 মাইনাস জে ক্যাপ, তার মানে কত হচ্ছে, তাহলে হচ্ছে 5 আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 আর 5 10 10 জে ক্যাপ বাই টাইম, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে 10 জে ক্যাপ বাই টাইম হচ্ছে 3 সেকেন্ড, 3 9 3.33, তো এখানে অপশন ভুল আছে, তাহলে 3.33 এর অ্যান্সার হওয়া উচিত, এটা হবে। এর সঙ্গে এরকম টাইপেরই আরেকটা অঙ্ক পরীক্ষায় দেয়, সেটা আমরা এর মধ্যে করে নিচ্ছি, যে কী দেয় সেটা বলে দেয় এটাই যে একটা সার্কুলার পাথে পার্টিকেল ঘুরছে এবং তার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটাও বলা আছে, বলে যে এর হাফ জার্নিতে এর অ্যাক্সেলারেশন কত হবে, হাফ জার্নিতে টোটালটার হাফ জার্নিতে অ্যাক্সেলারেশন কত হবে, হাফ জার্নি মানে কি, হাফ জার্নি মানে নিচের পার্টটুকু বাদ, হাফ জার্নি মানে বেসিক্যালি এইটা বাদ, পার্টিকেলটা ওদিক থেকে এরকম ঘুরে এইখানে এলো, তাতে ওর অ্যাক্সেলারেশনের কতটা ভ্যালু কত হবে, তাহলে এখান থেকে ওখানে যখন যাচ্ছিলো তখন ওই একই রকম 5 আই ক্যাপ উপর দিকে, এখানে যখন এসে পৌঁছালো তখন 5 জে ক্যাপ উপর দিকে, আর এখানে হচ্ছে -5 জে ক্যাপ এখানে হলো, তাহলে ওই অ্যাক্সেলারেশনের ভ্যালু তো ওটাই বেরোবে, মানে ভেলোসিটি ডিফারেন্স বাই টাইম, তাহলে ভেলোসিটি ডিফারেন্স উপরে সে 10 জে ক্যাপই হলো, নিচে টাইমটা কী হবে, টাইমটা হচ্ছে টোটাল যে এক পাক ঘোরার জন্য টোটাল যে টাইম সেটাকে বলা হয় টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি, টোটাল টাইম পিরিয়ড হচ্ছে কত ডিগ্রির জন্য, 2π এর জন্য, পুরোটা ঘুরছে 2π, ও এখান থেকে এখানে এসছে কতটা টাইমে, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে স্পিড এখানে তো কোয়েশ্চেনে বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্পিডেও যাচ্ছে, টাইম আমি জানি না, ওটা বের করবো, আর ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত একটা সার্কেলের কত হবে, এটা 2π আর এর মধ্যে π আর, তাই তো, এবং এই কোয়েশ্চেনের মধ্যে আরটা বলে দেওয়া আছে, আরটাও 5, ব্যাসার্ধ হচ্ছে এখানে 5 মিটার, ঠিক আছে, তাহলে এখানে যদি 5 বসে তাহলে এটা 5π ইকুয়ালস টু π ইন্টু টি, কেটে গেল 5 পড়ে থাকলো পাই, টি মানে হচ্ছে তাহলে পাই হয়ে গেল, তার মানে এখানে অ্যান্সার হবে 10/π জে ক্যাপ, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অঙ্কটাও পরীক্ষায় দেয়, এক্ষেত্রে খালি ইনফরমেশন দেওয়া আছে এক্সট্রা, টাইমের জায়গায় ওখানে টাইমটা দেওয়া ছিল, এখানে রেডিয়াসটা দেওয়া আছে। বলেছে মাস 1200 কেজি ভরের একটি মোটর গাড়ি 40 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিলে অপকেন্দ্র বল কত হবে, এটা mv²/r, নিজেরা করো, একই অঙ্ক, এটা করে বের করে দেখো অ্যান্সারটা কত হচ্ছে, এখানে 30 ডিগ্রি কোণ করে আছে, বলটির দ্রুতি কত, এই যে বলটা ঘুরছে সেই বলটার ভেলোসিটি কত সেটা বার করতে বলেছে। এই বলটা থেকে সবসময় বলটা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, যে সার্কুলার পাথে ও ঘুরছে সেই সার্কুলার পাথ থেকে ও সবসময় বাইরের দিকে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করবে, আর ওকে আটকে রাখার চেষ্টা করবে। এর টেনশন ফোর্সটা, এই টেনশন ফোর্সটা এখানে যদি টি টেনশন কাজ করে, টেনশনটা এদিকে কাজ করবে, এটাও থিটা হবে, টি কস থিটা, টি সাইন থিটা, এটা বেরিয়ে যাচ্ছে mv²/r, আর নিচের দিকে mg কাজ করছে, এগুলো সব যদি ব্যালেন্স করি আমরা পাবো tan থিটা ইকুয়ালস টু v²/rg, ঠিক আছে, তাহলে এখান থেকে v পেয়ে যাবো তাহলে √rg tan থিটা, ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে তোমার l, ঠিক আছে, এটা হচ্ছে তোমার h হাইট, এটা হচ্ছে তোমার r, এটা তুমি পাচ্ছ থিটা, তাহলে তুমি পাচ্ছ সাইন থিটা ইকুয়ালস টু হাইট হচ্ছে এখানে l, আর থিটা উল্টো দিকে একটা হাইট হয়, আর এটা হচ্ছে হাইপোটেনাস হচ্ছে l, তাহলে r ইকুয়ালস টু l সাইন থিটা, এটা তুমি পাচ্ছ, আর তুমি এখানে পেয়েছো হচ্ছে tan থিটা ইকুয়ালস টু v²/gr, সাইন থিটা
যদি তুমি পাও সাইন থিটা হচ্ছে তোমার r/l, তাহলে v ইকুয়ালস টু হয়ে গেল √g/r tan থিটা। তো এখান থেকে সাইন থিটা ভ্যালুটা পুট করে তুমি r এর ভ্যালুটা বের করে নিতে পারো। r মানে হচ্ছে সাইন থিটা হচ্ছে sin 30, sin 30 মানে হচ্ছে হাফ ইন্টু l, তার মানে l/2, l মানে 26 বলে দিয়েছিল, 26/2 মানে 13 সেন্টিমিটার। l এর ভ্যালু হচ্ছে 13, এই r এর ভ্যালু হচ্ছে 13, এই r এর ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে g হচ্ছে 980 করে দিই, r হচ্ছে 13, আর tan থিটা হচ্ছে tan 30 মানে 1/√3 অ্যাপ্রক্সিমেটলি। এটাকে যদি আমরা রুট করি তাহলে এটা অ্যান্সার আসছে 85.76। তাহলে অপশানে 85.76 আছে, দেখো 85.76 হচ্ছে অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা যেমন কোয়েশ্চেনটা বলছে একটা সার্কুলার পাথ আছে 7 সেন্টিমিটার দূরে, এটা চাকতি এরকম ঘুরছে, এটা 7 সেন্টিমিটার, এবং এটা প্রথমে কী বলেছে শূন্য থেকে ঘূর্ণন শুরু হয়েছে, মানে ω1 প্রথমে 0 ছিল, ঘুরতে ঘুরতে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় যখন ঘূর্ণনের মান প্রতি সেকেন্ডে 60 হলো, তার মানে ওমেগাটি হচ্ছে প্রতি মিনিটে 60, মানে হচ্ছে 2π, এনটা হচ্ছে 60, প্রতি মিনিট মানে মিনিটটাকে সেকেন্ডে নেবো 60, তাহলে কত হয়ে গেল 2π, এটা হলো ω2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 0 থেকে 2π হয়েছে, এটা হয়েছে যখন 2π হয়েছে তখন ওর মধ্যে যে ফোর্সটা কাজ করছে এর ভিতরে, যার জন্য ওটাকে ছিটকে বের করে দিচ্ছে, সেটা হচ্ছে m²/2 × r। এই ফোর্সটার জন্য ও বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছে। যে যদি 12 সেন্টিমিটার দূরে যায় তখন কতটা rpm দেবে, তাহলে এই m²r এটা f এর সাথে সমান, মানে এই ফোর্সটা তো প্রতিটা পয়েন্টেই সমান হবে। এই ফোর্সটা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ জিনিসটাও ছিটকে বাইরে বের করে দিতে পারবে না। তাহলে প্রথমে ফোর্স ছিল এটা, পরে মাস চেঞ্জ হয়নি, ওমেগা কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, আমি ω3 লিখছি, আর রেডিয়াসটাও চেঞ্জ হয়ে গেছে, রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে বলেই ω3ও চেঞ্জ হয়ে গেছে। তাহলে রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল R, দুজনেই সেম ফোর্সই অ্যাপ্লাই হবে। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিই, তাহলে হয়ে যাবে m²/2 r ইকুয়ালস টু m²3² ইন্টু ক্যাপিটাল R, কেটে গেল। তাহলে এখান থেকে ওমেগা ছিল 2π তার স্কোয়ার ইন্টু r ছিল 7, এখানে ω3² ইন্টু r ছিল, আর কত ছিল, r ছিল হচ্ছে 12 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে ω3 এটা হচ্ছে, তাহলে 2² মানে 4 আর 12 কেটে গেলে 3, তাহলে এটা হয়ে গেল π² ইন্টু 7/3, তার এবার রুট করে দিলে হয়ে যাবে ω3। এটা করলে যা আসবে তাই অ্যান্সার। এবার এখানে বলেছে rpm এ বার করতে, আবার তো আমরা করছি, ঠিক আছে, 2πn, তাহলে এটার সঙ্গে ইকুয়েট করলে এটা হয়ে যাবে পাই, এত রুট বাইরে বেরিয়ে গেছে, π√7/3, এখান থেকে পাই কেটে গেল। তাহলে n হচ্ছে বেসিক্যালি √7/3 ইন্টু 1/2, এটা করলে যা আসবে। তাহলে আরপিএসের সাথে ইন্টু 60 করে দিলে হয়ে যাবে rpm, 60 সেকেন্ডে কত, এটা কাটাকুটি করলে 30, তাহলে √7/2 ইন্টু √7/3 ইন্টু 30, তাহলে এটা অ্যান্সার আসছে 45.8, অপশান এতে আছে, 37 অ্যান্সার এ হবে। 41 বলছে ওমেগা একটা ভেক্টর, 3i⁻, 4j⁻, প্লাস k⁻, আর একটা ভেক্টর 5i⁻, 6j⁻, 6k⁻। তো বলেছে যে ভি ভেক্টরটা কত, জানি ভি ভেক্টর হচ্ছে ওমেগা ক্রস আর ক্রস ওমেগা না, ভি ভেক্টর হচ্ছে ওমেগা ক্রস আর, তার মানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা করে দেবো ইজিলি, i⁻, তারপর লিখবো j⁻, তারপর লিখবো k⁻, তারপরে ওমেগা আগে, তাহলে ওমেগার ভ্যালুগুলো আগে লিখবো 3, 4, 1, কে এর সাথে কিছু নেই মানে 1 আছে, তারপরে আর মানে হচ্ছে 5 -6 6। এবার এটা করে দেবো কীভাবে করে, প্রথমে i⁻, এটা বাদ চলে যাবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে i⁻ ব্র্যাকেটের মধ্যে 4 6 24 -6 -6 এটা i⁻। সেকেন্ডেরটা যখন হবে তখন হয় j⁻, নেগেটিভে হয় -j⁻, তখন এটা বাদ চলে যায়, তখন এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, মানে 6 3 6 18 -5, এটা j⁻। এখান থেকে আরেকটা হবে k⁻, ব্র্যাকেটের মধ্যে k⁻ হচ্ছে এইটা বাদ, k⁻এর ক্ষেত্রে এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 3 6 18 -18 মাইনাস এটা হচ্ছে 4 5 20 -20, তাহলে এবার মেলাও কোথায় আছে 24, আর এটা +6 যাবে 30 i⁻,
30 আই ক্যাপ কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে 18 - 5, 18 - 5 করলে 13, 13 - 13 -13 জে ক্যাপ, -13 জে ক্যাপ, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তাহলে শুরুতে ভেলোসিটি হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি ঘুরতে ঘুরতে কিছু একটা ফাইনাল ভেলোসিটি লাভ করেছে। অ্যাক্সেলারেশন এ বলে দিয়েছে, অ্যাক্সেলারেশন ভি মাইনাস ইউ বাই টি এটা হয়। টাইম বলে দিয়েছে 7 সেকেন্ড, ভেলোসিটি ইনিশিয়ালি 0 ছিল, জানি না কত, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে গেল অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। অ্যাক্সেলারেশন কত বলে দিয়েছে? অ্যাক্সেলারেশন 5 বলে দিয়েছে, টাইম হচ্ছে 7, তাহলে 35। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার প্রথমটা। আবার বলেছে টি ইকুয়ালস টু 7 সেকেন্ড, ব্যাসার্ধ বরাবর কণাটির ত্বরণের মান কত? ব্যাসার্ধ বরাবর কণাটির ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ, ব্যাসার্ধ বরাবর যে স্পর্শক বরাবর, এটা হচ্ছে স্পর্শক বরাবর ত্বরণ থেকে ভেলোসিটি বার করলাম, বরাবর যে ভেলোসিটি সেটা আমাদের বেরিয়ে গেল 35। তাহলে আমাদের হয়ে গেল এম ভি স্কোয়ার বাই আর এর যে ভি, সেই ভিটা বেরিয়ে গেল 35। তাহলে ব্যাসার্ধ বরাবর ত্বরণ সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন এসি, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর হয়, মানে এই এমটা বাদ দিয়ে, এমটা হবে না, শুধু ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর যে অ্যাক্সেলারেশন সেটা কত? 35 স্কোয়ার বাই আর, আর মানে হচ্ছে 0.7 বলে দিয়েছে। তাহলে 35 ইন্টু 35 ইন্টু 10, এই পয়েন্ট উঠে যাওয়ার জন্য 10 উপরে গেল, আর 7 দিয়ে 5, তাহলে হয়ে গেল 5 × 5 = 25, 5 × 3 = 15, 16 = 17, পাশে একটা 0, 17 50। তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার এখানে। তাহলে 3 নম্বরটা কি বলছে? 7 সেকেন্ড এ বস্তু কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো, কতটা দূরত্ব গেছে? তাহলে এরমভাবে ঘুরতে ঘুরতেও 7 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, তো কতটা দূরত্ব গেছে সেটা বার করতে গেলে আগে আমাদের কতটা থিটা গেছে সেটা আগে বার করতে হবে, কত অ্যাঙ্গেল ঘুরেছে। তাহলে থিটা মানে হচ্ছে ω1t প্লাস হাফ এ আলফা টি স্কোয়ার, তাহলে আলফা মানে হচ্ছে ω2 মাইনাস ω1 বাই টি, কতক্ষণ ঘুরেছে? 7 সেকেন্ড। তাহলে আলফার ভ্যালু হচ্ছে ω2 হচ্ছে কত? প্রথমে ছিল 0, পরে হচ্ছে ω2, ঠিক আছে, বাই টি। ω2 এর ভ্যালু কত? ω2 হচ্ছে ওই পয়েন্টে ওর ভেলোসিটি হচ্ছে v2, সেটা হচ্ছে 35, তাহলে ওমেগা হবে ভি ইকুয়ালস টু আর ওমেগা, এই নিয়ম অনুযায়ী ভি ইকুয়ালস টু আর ওমেগা, এই নিয়ম অনুযায়ী ভি বাই আর করলে মানে 35 বাই আর করে দিলেই ওমেগা পেয়ে যাবো, বাই টাইমটা এখানে 7 বলে দিয়েছে, তাহলে টাইমের জায়গায় 7 বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে যাবো 7 আর 35 কেটে গেলে 7 × 5 সাথে 35, তাহলে 5 বাই আর মানে হচ্ছে 0.7, কেটে গেলে 50/7, এটা হচ্ছে আলফা 50/7, ঠিক আছে। তো এখান থেকে আমরা থিটা পেয়ে যাবো। ইনিশিয়ালি তো ওমেগা কিছুই ছিল না, 0 প্লাস হাফ আলফা হচ্ছে 50/7 ইন্টু টাইম হচ্ছে 7 স্কোয়ার, 7 কেটে গেল, তাহলে 150, এখানে একটা এটাও কেটে যাবে, 25 ইন্টু 7 সাপোজ 175 এখানে আমরা রেডিয়ান পেলাম। তাহলে আমরা জানি থিটা মানে হচ্ছে দূরত্ব, মানে ডিস্টেন্স বাই ব্যাসার্ধ, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু থিটা ইন্টু ব্যাসার্ধ, তাহলে এখানে বেরিয়েছে 175 রেডিয়ান ইন্টু আর করে দিলে আর মনে হচ্ছে 0.7, তাহলে পয়েন্টে উঠে গেলেন 10, এটা যদি মাল্টিপ্লাই করে দিই কাছাকাছি হচ্ছে 123, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা আবর্তন মানে হচ্ছে 2π, তাহলে 2π মানে হচ্ছে একটা আবর্তন, তাহলে 2π রেডিয়ান মানে হচ্ছে একটা আবর্তন, 1 রেডিয়ান মানে হচ্ছে 1/2π আবর্তন, আর 175 রেডিয়ান মানে হচ্ছে 175/2π আবর্তন, তাহলে এটা কত হচ্ছে? ঠিক আছে, এইভাবে করতে হবে। 2/π ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে বৃত্তীয় গতি সম্পন্ন করছে যখন কণাটি বৃত্তপথে 1/4 অতিক্রম করে। বৃত্তপথের 1/4 মানে এই হচ্ছে পুরো বৃত্তপথ, তার 1/4 মানে এইটুকু রাস্তা যাচ্ছে, এখান থেকে এইটুকু, তাহলে এইখানে ওর গতি ছিল এইদিকে, এইখানে ওর গতি হচ্ছে এইদিকে, তাহলে 1/4 পথ যখন যাবে ওর গতি এইভাবে চেঞ্জ হবে, এদিকে ভি ভেলোসিটি, এটা আই ক্যাপ, আর এটা হচ্ছে ভি ভেলোসিটি মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টর এরকম হয়ে গেল, তাহলে রেজাল্টেন্টটা কী হবে? রেজাল্টেন্ট ভেক্টরটা এরকম হবে। তাহলে আমরা যদি এবার গড় দ্রুতি বের করি, দ্রুতি মানে হচ্ছে একক সময়ে, মানে টাইমটা যদি 1 সেকেন্ড হয়, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি আমরা মনে করছি যে পুরো সার্কুলার পাথটা ঘুরতে, এক পাক ঘুরতে ওর টি টাইম সময় লাগে, মানে টাইম পিরিয়ড হচ্ছে টি, তাহলে ওমেগা মানে আমরা জানি 2π/t, এটা আমরা জানি, আর ভেলোসিটি মানে হচ্ছে v = r ওমেগা, এটা আমরা জানি। এখানে এই 1/4 রাস্তা যাওয়ার জন্য
যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা আমি যদি বলি এক্স, তাহলে সেটা হচ্ছে 2πr/4, কেননা 2πr হচ্ছে পুরো সার্কুলার পাথটা, তার 1/4 গেছে, তাহলে এটা কাটা করলে π/r/2, তাহলে এই ডিস্টেন্সটা গেছে একক সময়ে 1 সেকেন্ড সময়, তার মানে x/1 এটাই হচ্ছে আমার দ্রুতি। তাহলে x/1, x মানে কত, পাই ইন্টু r/2, আর মানে হচ্ছে 2/π বাই আবার 2, তাহলে এটা কেটে গেলো, এটা কেটে গেলো, তার মানে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে ওর দ্রুতি। তাহলে গড় দ্রুতি 1। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ফুল জার্নির জন্য ডিস্টেন্স হচ্ছে 2π ক্যাপিটাল আর, আর টোটাল যে টাইম সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড টি। আমরা স্পিড এখনই দেখেছি, স্পিড হচ্ছে গড় বেগ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 2πr/t, তাহলে টি হচ্ছে টোটাল যাওয়ার জন্য যে টাইম পিরিয়ড, পুরো এক পাক ঘোরার জন্য যে টাইম, সেই টাইমটা হচ্ছে 2πr, মানে হচ্ছে 2/π, এটা 1টা টি ওদিকে চলে গেল, 2πr আর এর জায়গায় এটা বসে গেল, পাই কেটে গেল 4, তার মানে টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে পুরো জার্নিটা কমপ্লিট করে, তাহলে 1/4 জার্নি কমপ্লিট করে কত, 1 সেকেন্ডে, তার মানে পার্টিকেলটা এখান থেকে এইটুকু আসতে ওর 1 সেকেন্ড টাইম লাগে। সেটি এরকম হয়েছে, এই বিন্দু থেকে মানে এই বিন্দু থেকে বি বিন্দুতে এসছে, এটা হচ্ছে 1/4 জার্নি। এই 1/4 জার্নিতে ওর স্মরণ হয়েছে এটা এস, তো স্মরণটা কী হবে, আর ভেক্টরের মাঝে মানে এসি কস্ট হয়ে যাবে √r² + r², এটাই হচ্ছে ওর স্মরণ, তার মানে হচ্ছে 2r²। আর এর ভ্যালু বলে দিয়েছে, আর এর ভ্যালু কোয়েশ্চেনে বলে দিয়েছে 2/π, তাহলে এটা হয়ে গেল 2² মানে 4/π², তাহলে এটা হয়ে গেল 8/π², তার রুট, এটা করলে 8 মানে হচ্ছে 2√2 আর নিচে পাই 2√2π, এটা হয়ে গেল তোমার, তাহলে তোমার অ্যান্সার স্মরণ হয়ে গেল 2√2/π, তাহলে 2√2/π এটা হচ্ছে স্মরণ। তাহলে গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ হচ্ছে 2/π√2 বাই সময় হচ্ছে এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এটা 1/4 জার্নি কমপ্লিট করে, তাহলে এটাই হয়ে যাবে আবার অ্যান্সার, তার মানে এখানেও 2 হবে, এটা হবে, তার মানে এই দুটো সেম হবে। ভেলোসিটি চেঞ্জ কত হচ্ছে, এখানে v1 হচ্ছে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2 - v1 বাই টাইম, এটা তো টাইমের তো চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ডই, তাহলে এটা 1, আর ভেলোসিটি ভেক্টর হচ্ছে vi ক্যাপ মাইনাস v j ক্যাপ মাইনাস vi ক্যাপ, এটা তার মানে v যদি কমন নিয়ে নিই, তারপর পড়ে থাকবে হচ্ছে -j ক্যাপ মাইনাস i ক্যাপ, এটা পড়ে থাকবে, তার মানে হচ্ছে v হচ্ছে দ্রুতি, ওর ভ্যালুটা এটা হচ্ছে গড় দ্রুতিতে আমাদের যেটা বেরিয়েছিল, গড় দ্রুতিতে যে স্পিডের যে ভ্যালুটা সেটা স্পর্শক বরাবর যে ভেলোসিটি, তাহলে গড় দ্রুতি আমাদের 1 বেরিয়েছিল, তাহলে 1, এটা 1 ইন্টু এইটা হয়ে যাবে, এর যদি মড ভ্যালু বের করি তাহলে √-1² প্লাস -1² করলে আমরা পাবো √2 -1² প্লাস -1², এটা করলে আমরা পাবো √2, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে গড় ত্বরণ হয়ে যাবে √2, এটা অ্যান্সার। ঠিক আছে, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, মানে টাইমটা হচ্ছে 60 সেকেন্ড, 300 বার ঘুরছে, n হচ্ছে 300, চাকাটির বেগ কত রেডিয়ান পার সেকেন্ডে, মানে ওমেগা বার করতে বলেছে, ওমেগা হচ্ছে 2π 300/60, 6 এটা কেটে গেল 6 5 মানে 10π, অ্যান্সার বি। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, এক ব্যক্তি একটি ডিসি মোটর চালিত স্বয়ংক্রিয় খাদ্য প্রস্তুতকারক যন্ত্রে রান্না করছে, t=0 বিন্দু মুহূর্তে মোটরটিতে বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ চালু করার পরে যন্ত্রটির কৌণিক সরণ হয় এটা 250t -20t² -150t³ এটা বলে দিয়েছে। এখান থেকে তোমাকে কি বার করতে বলেছে, কতক্ষণ পরে যন্ত্রটি বেগ শূন্য হবে, গতিবেগটা শূন্য হয়ে যাবে কতক্ষণ পরে, গতিবেগ মানে কি ওমেগা মানে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে dθ dt এটাই হচ্ছে তোমার ওমেগা, এটা ডেরিভেটিভ করলে 250 হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 × 40t, এটা হয়ে যাবে 150 × 3 3.45 450t², এর ভ্যালুটা 0 হয়ে যাবে বলেছে, তার মানে এটা 0, এখান থেকে সবার থেকে আমি একটা করে 0 সরিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল, এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 45t², এটা হয়ে যাবে প্লাস 40 -25, t হচ্ছে -b প্লাস মাইনাস √/b² মানে 4² -4ac করলে এটা 4 × 45 × 25 হয়ে যাবে, কারণ মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে, তার মানে এটা 45 হবে, 45 হলে এটা হয়ে যাবে 90, তাহলে অঙ্কটা হয়ে যাবে 63/90, এটা হবে, তাহলে হচ্ছে 63/90, 0.7 হচ্ছে অপশন এ। কৌণিক গতিবেগের মান কত যখন শূন্য হয় তখন কৌণিক ত্বরণের মান কত,
যে সময় কৌণিক গতিবেগ শূন্য হয়, মানে ওমেগা যখন 0 তখন আলফার ভ্যালু কত, এটা ওমেগার ভ্যালু পেয়েছিলাম। তাহলে আচ্ছা, তাহলে ওমেগার ভ্যালু এটা ছিল, একে যদি আবার টাইম এর স্পিড ডেরিভেটিভ করি তাহলে আমরা আলফা পেয়ে যাবো। তাহলে এটা 0, তাহলে এটা হয়ে যাবে 40, এটা হয়ে যাবে 450 ইন্টু 2 মানে 900 টি, এটা আলফা। আলফা বলেছে যখন টাইমটা 0, টাইম কখন ছিল 0.7, 0.7, তাহলে এখানে বসিয়ে দেবো টাইমের জায়গায় 0.7, তাহলে কত হচ্ছে -40 আর -900 ইন্টু 0.7, তার মানে হচ্ছে 630 মাইনাস 40 মানে 670 রেডিয়ান নেগেটিভ, এটাই হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আলফা ভ্যালু বা কৌণিক ত্বরণ। -40t মাইনাস 450t স্কোয়ার, এটা ওমেগা ছিল, ডেরিভেটিভ করে এটা পেয়েছিলাম। তাহলে টি যদি 0 হয় তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু 250 থাকবে। তাহলে অপশন বি কারেক্ট আনসার। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং প্লেলিস্টে তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।